যাদের অযোগ্য হওয়ার কথা ছিল তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পেরেছে কিনা। অনেকের বিরুদ্ধে ঋণ খেলাপের অভিযোগ ছিল এবং তারা আদালত থেকে স্টে অর্ডার নিয়ে তারা নির্বাচনে অংশ নিয়েছে এবং নির্বাচন কমিশনেও অভিযোগ উঠেছে যে তারা অনেক ক্ষেত্রে ছাড় দিয়েছে, শিথিলতা প্রদর্শন করেছে। এছাড়া দ্বৈত নাগরিকের বিষয় নিয়েও অনেক প্রশ্ন উঠেছে। এরকম অভিযোগ উঠেছে যে অনেকে দ্বৈত নাগরিক এবং তারা প্রয়োজনীয় যে ডকুমেন্ট না দিয়ে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেয়েছেন এবং এই দুটো যখন ঘটেছে তার তাৎপর্য আছে। প্রথমত, এইসব সমস্যার সৃষ্টি হতো না যদি নির্বাচন কমিশন আমাদের যেই নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে আমরা যে সুপারিশগুলো করেছিলাম, আমরা একটা সুপারিশ করেছিলাম যে 6 মাস আগে যে ঋণ খেলাপিদের ঋণ রেগুলারাইজ করতে হবে এবং অভ্যাসগত ঋণ খেলাপিদের কোনোভাবেই তাদেরকে নির্বাচন অংশগ্রহণ করতে দেওয়া হবে না। নির্বাচন কমিশন যদি এটা গ্রহণ করত তাহলে কিন্তু ঋণ খেলাপিদেরকে যে আইন প্রণেতা হিসাবে নির্বাচিত হওয়ার সুযোগ থেকে বঞ্চিত করা যেত। যে আদালত যে তাদেরকে সুযোগ দিয়েছে এবং আমরা জানতে চাই কি বিবেচনার সুযোগ দিয়েছে, যে সুস্পষ্টভাবে আদালতের রায় আছে মনোনয়নের ক্ষেত্রে নির্বাচনের কমিশনেরই সিদ্ধান্ত চূড়ান্ত। যে প্রথমত রিটার্নিং অফিসাররা মনোনয়নপত্র বাছাই করবে, কাদের মনোনয়নপত্র বৈধ অবৈধ এটা নির্ধারণ করবে, তারপরে আপিল করার সুযোগ পাবে এবং নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে এবং নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত হওয়ার কথা। আদালত শুধু দুটো ক্ষেত্রে, একটা হলো কোরাম নন জুডিস এবং ম্যালিস ইন ল, অর্থাৎ নির্বাচন কমিশনের এখতিয়ার বহির্ভূত এবং বেআইনি সিদ্ধান্তের ক্ষেত্রেই শুধুমাত্র আদালত ইন্টারফেয়ার করবে। কিন্তু আমাদের আদালত 2018-তে ব্যাপকভাবে ইন্টারফেয়ার করেছে এবং শেষ দিনও মনোনয়ন বৈধ করেছে, অবৈধ করেছে, যেটা আপনারা খতিয়ে দেখতে পারেন। এবং আদালত তার এখতিয়ার বহির্ভূতভাবে এই যে ম্যালিস ইন ল অ্যান্ড কোরাম নন জুডিস এগুলোর বাইরে আদালত হস্তক্ষেপ করেছে কিনা। আমি আদালত অবমাননা করতে চাই না, কিন্তু আমাদের নাগরিক হিসাবে আমাদের অধিকার আছে আমরা প্রশ্ন তোলা। তো এই আদালতের হস্তক্ষেপের ফলে আমরা জানতে চাই যে যারা নির্বাচনে যাদের অযোগ্য হওয়ার কথা ছিল তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পেরেছে কিনা।